সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষার জন্য যে সম্ভাব্য প্রশ্নাবলী, সেই সম্ভাব্য প্রশ্নগুলো উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা যথাযথভাবে যদি এগুলো অনুশীলন করতে পারো, নিশ্চিত তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো করবে। পাশাপাশি এই কথাটি বলে রাখছি, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলোই যে শুধুমাত্র তুমি পড়বে তা নয়, এইগুলোর উপরে তুমি বিশেষ গুরুত্ব দিবে, একটু বিশেষ গুরুত্ব দেবে। তুমি সবগুলোই পড়বে, সিলেবাসের সবই পড়বে যদি সম্ভব হয়, তা না হলে এইগুলো পড়বে। এবং যারা সবগুলো পড়বে তাদেরকে বলবো, এই যে কয়টা প্রশ্ন আমি দেব, এই কয়টা প্রশ্নের উপরে তোমরা একটু বিশেষ গুরুত্ব দিবে। আমি নিশ্চিত এগুলো বার্ষিক পরীক্ষায় তোমাদের থাকবে এবং যদি অনুশীলন করে যথাযথভাবে উত্তর করতে পারো, নিশ্চিত ভালো করবে। তো প্রথমেই আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের ধারা এবং মান বন্টন নিয়ে একটু কথা বলবো। কেননা অনেকেই প্রশ্নের ধারা বুঝো না এবং কোন প্রশ্নে কত নম্বর এটাও অনেকেই জানো না, যে কারণে এইটি আমি আগে আলোচনা করে নেব, তারপরে আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই প্রশ্নের ধারা এবং মান বন্টন, অর্থাৎ কি কি প্রশ্ন তোমার আসবে, তোমাকে কি অ্যান্সার করতে হবে এবং কোনগুলো অ্যান্সার করলে তুমি বেশি নম্বর পাবে, এটি হচ্ছে মূল ব্যাপার। প্রশ্ন উত্তরের মধ্যেও কিন্তু তোমাকে যাচাই বাছাই করে উত্তর করতে হবে, কোনটি উত্তর করলে তোমার বেশি নম্বর উঠবে। এটি আমরা যদিও বলে থাকি যে তুমি যেটি পারবে সেটি উত্তর করবে, না, তুমি দুটি প্রশ্নই পারো, কিন্তু ওখান থেকে কোনটি অ্যান্সার করলে তোমার বিশেষ নাম্বার উঠবে, বেশি নাম্বার উঠবে, এটা তোমাকে নিশ্চিত হয়ে তারপর অ্যান্সার করতে হবে। সুতরাং প্রশ্নের ধারা এবং মান বন্টন, এটা সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে। তো আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্রে প্রথমত কি আসে। প্রথমত আসবে 1 নম্বরে অনুধাবন অথবা, মানে কি, অথবা অনুচ্ছেদ অনুধাবন আসবে অথবা অনুচ্ছেদ আসবে, দুটি থাকবে, তোমাকে যে কোনো একটি উত্তর দিতে হবে। এটার মান কত? 5। এটি দুটি থেকে একটি, তার মানে দুটি থাকবে, একটি তোমাকে উত্তর করতে হবে। একটি অনুধাবন থাকবে, অনুধাবনের আবার ক, খ, গ এরকম প্রশ্ন দেওয়া থাকবে। অনুধাবন থাকবে অথবা অনুচ্ছেদ থাকবে, দুটি থাকবে, দুটির থেকে যে কোনো একটি তুমি উত্তর করবে। এখন প্রশ্ন হলো, এখানে তুমি নাম্বারটি কোনটিতে তুমি বেশি পাবে এবং কোনটি তোমার জন্য সহজ হবে। আমি তোমাকে যেটি পরামর্শ দেব সেটি হলো, তোমাদের সিলেবাসে যে অনুচ্ছেদটি দেওয়া আছে, যে কয়টি দেওয়া আছে তার মধ্যে যে কয়টি আমি সাজেশন দিচ্ছি, অনুচ্ছেদটি যদি তুমি যথাযথ লিখতে পারো তাহলে অনুচ্ছেদেই তোমার নম্বরটি বেশি উঠবে। অতএব এক্ষেত্রে অনুচ্ছেদ তোমাকে আমি লেখার জন্য, উত্তর করার জন্য পরামর্শ দিচ্ছি। এটি হলো প্রথম 5-এ। এবারে আসো 2 নম্বরে কি আসবে? 2 নম্বরে আসবে পত্র অবলিক দরখাস্ত। এখানেও তোমার নাম্বার হচ্ছে 5। এটি দুটি থেকে একটি, দুটি প্রশ্ন থাকবে, তার থেকে একটির উত্তর করতে হবে। অর্থাৎ একটি পত্র থাকবে, একটি দরখাস্ত থাকবে, তুমি যে কোনো একটি উত্তর করবে, হয় পত্র করবে না হয় দরখাস্ত করবে। আমি পরামর্শ দেব, তুমি দরখাস্ত অ্যান্সারটি করো, দরখাস্তে তোমার নম্বর বেশি উঠবে এবং তুমি সহজেই এটি লিখতে পারবে এবং 1 পৃষ্ঠার মধ্যে তুমি লিখে শেষ করতে পারবে, তোমার সময়ও কম লাগবে। এটি তাহলে
পত্র অথবা দরখাস্ত, হয় পত্র অ্যান্সার করবে না হয় দরখাস্ত অ্যান্সার করবে। যে দুটি থাকবে যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে। নম্বর হচ্ছে 5 এটি। তারপরে যেটি সেটি হচ্ছে সারাংশ এবং সারমর্ম। সারাংশ এবং সারমর্ম এখানেও ঠিক একই, এটি হচ্ছে 3 নাম্বার। সারাংশ অবলিক সার মর্ম, এখানেও নাম্বার হচ্ছে তোমার 5। এখানে দুটি থাকবে একটি অ্যান্সার করতে হবে। দুটি থাকবে মানে দুটি থেকে একটি, এটি বুঝে নিতে হবে যে দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ সারাংশ একটি থাকবে, সারমর্ম একটি থাকবে, যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে। যে কোনো একটি অ্যান্সার করতে হবে। তাহলে দেখো এখানে আমি কোনটি অ্যান্সার করব, কোনটিতে আমার নাম্বার বেশি উঠবে, অর্থাৎ 5-এর মধ্যে আমি বেশি পাবো, 5-এর মধ্যে কখন আমি 4 পাবো, এটি আমাকে দেখতে হবে। যদি তুমি সারাংশটি অ্যান্সার করো তাহলে নাম্বার তোমার বেশি উঠবে। সারাংশ এবং সারমর্মের পার্থক্যটা হচ্ছে কি, গদ্য অনুচ্ছেদের যে সার সেটি হচ্ছে সারাংশ, আর পদ্যের যেটি সার সেটি হচ্ছে সারমর্ম। অর্থাৎ কবিতার যে ভাবার্থ, কবিতার যে মূল কথা সেটি হচ্ছে সারমর্ম, আর গদ্যের যে মূল কথা সেটি হচ্ছে সারাংশ। সুতরাং গদ্যেরটা যদি তুমি উল্লেখ করতে পারো, গদ্যের সারাংশটি যদি তুমি লিখতে পারো, সেখানে নম্বরটা বেশি উঠবে। আমার পরামর্শও থাকবে এটি, সারাংশটি তুমি অ্যান্সার করো। এখন এটি তাহলে এই সারাংশ এবং সারমর্ম থেকে যে দুটি থাকবে তুমি যে কোনো একটি অ্যান্সার করবে এবং নাম্বার থাকবে তোমার 5। এরপরে হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ 4। ভাব সম্প্রসারণ এখানেও তোমার নাম্বার হচ্ছে 5। দুটি থেকে একটি, এখানে দুটি থাকবে, তুমি একটি অ্যান্সার করবে। এখন ভাব সম্প্রসারণের দুটি কিভাবে থাকবে? ভাব সম্প্রসারণ গদ্যের থাকবে একটি, পদ্যের থাকবে একটি, অর্থাৎ কবিতার লাইন থেকে থাকবে একটি, আর গদ্য কথা একদম সরল কথা থাকবে একটি। দুটি থাকবে, যে কোনো একটি তুমি অ্যান্সার করবে। আমার পরামর্শ ওই গদ্যের যেটি সেটি তুমি অ্যান্সার করবে, তাতে তোমার নাম্বারটা বেশি উঠবে। এবং ভাব সম্প্রসারণ লেখার নিয়ম আছে, আমি নিয়মগুলো নিয়ে একটু পরে কথা বলে দিচ্ছি। তাহলে ভাব সম্প্রসারণ দুটি থাকবে, এখান থেকেও তোমাকে দুটির থেকে একটি অ্যান্সার করতে হবে, নাম্বার হচ্ছে 5। এবং সর্বশেষ হচ্ছে প্রবন্ধ রচনা। 5 নাম্বার হচ্ছে প্রবন্ধ রচনা, এবং এখানে কয়টি থাকবে? তিনটি থেকে একটি। এখানে নাম্বার হচ্ছে 15। এটিতে নাম্বার থাকবে 15। এই 35, অর্থাৎ ওখানে হচ্ছে 4 5 20, 4টে আইটেম চলে গেছে, আর এটি হচ্ছে 5 নাম্বার আইটেম। 5 নাম্বারে 15, আর অতি হচ্ছে 5 করে, তাহলে 4 5 20 20, আর এখানে হচ্ছে 15, তাহলে মোট দাঁড়াচ্ছে হলো 35। এই 35 নম্বর হচ্ছে তোমার এই নির্মিতি অংশ, আর 15তে যাবে হলো 15 হচ্ছে তোমার নৈর্ব্যক্তিক। এই মোট হচ্ছে 50, বাংলা দ্বিতীয় পত্র 50। 50-এর মধ্যে কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবন্ধ থাকবে 3টি, সেখান থেকে একটি অ্যান্সার করতে হবে। এটি তোমার সুবিধা মতো তুমি অ্যান্সার করবে, যেটি তোমার কমন পড়বে সেটি তুমি অ্যান্সার করবে। এখন যেটি প্রশ্ন সেটি হলো এই লেখাগুলো আমরা কিভাবে লিখব, এর একটা নিয়ম আছে। নিয়মগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, জেনে তোমাকে উত্তরগুলো করতে হবে। যেমন তুমি প্রথম যেটি সেটি হলো অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনায় তুমি প্রথমত তুমি একাধিক পেজে তুমি লিখবে, কিন্তু তোমাকে দাড়ির বেলা একটু সতর্ক থাকতে হবে। প্রথমত তুমি নম্বরটা দেবে 1 নং প্রশ্নের উত্তর, একদম নিচে একটা দাগ দেবে। তারপর তুমি অনুচ্ছেদের শিরোনামটা লিখবে, ধরো সততা শিরোনামটি দিলে। এইখান থেকে তুমি লেখা
শুরু করবে। এইভাবে তুমি লিখে যাবে, এভাবে লিখে যাবে। দেখো, হ্যাঁ, এভাবে এভাবে এইখান থেকে আমি এইখানে দাঁড়িয়ে দিয়ে দিলাম, এইভাবে যাচ্ছে। হ্যাঁ, এই এইভাবে তোমাকে লিখতে হবে। এখন দেখো, লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সরাসরি প্রশ্নের নম্বরটি দিয়ে আমি শিরোনামটি লিখেছি এবং শিরোনাম লিখেই আমি লেখা শুরু করে দিয়েছি, লেখা হচ্ছে। কিন্তু আমার ডান সাইডে আমার ডানে কিন্তু কোনো রকম দাড়ি আমি দেইনি। এবং যখন নাকি এই পাতাটা আমার শেষ হয়ে গেল, এই পাতার লাইনটি কিন্তু আমি এখানে শেষ করিনি, লাইনটি গিয়ে শেষ হয়েছে আমার অন্য পাতায়, অন্য পৃষ্ঠায়। অর্থাৎ এখানে আমি দাড়ি দিয়ে যাইনি, দাড়ি দিয়েছি আমি কোথায়, অন্য পৃষ্ঠায় গিয়ে। অর্থাৎ ডান সাইডে কখনো দাড়ি হবে না, দাড়ি হলে সেটি প্যারা হয়ে যায় মূলত। আর প্যারাগ্রাফ, এটা অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ মানে ওয়ান প্যারা। অতএব এখানে কোনো দাড়ি ডান সাইডে পড়বে না, এই নিয়মটি আপাতত মনে রেখে যথাযথ লেখার চেষ্টা তোমরা করো। আর বাদ বাকি আলোচনা যখন তোমরা উচ্চ ক্লাসে যাবে তখন তোমাদেরকে আরো বিশদ বুঝিয়ে দেওয়া হবে। আপাতত এই প্র্যাকটিসটুকু তুমি করো যে কখনো যেন অনুচ্ছেদ লেখায় প্যারা না হয়। তারপরে হচ্ছে পত্র দরখাস্ত। পত্র দরখাস্ত লেখার নিয়মও, দরখাস্ত লেখার নিয়ম নিশ্চয়ই শ্রেণী শিক্ষক তোমাদের সেটি ক্লাসে দেখে দিয়েছেন। সেই অনুযায়ী তোমরা দরখাস্তটা সবসময় 1 পৃষ্ঠার মধ্যে লিখবে। দরখাস্ত কিন্তু কখনো 2 পৃষ্ঠায় যাবে না, 2য় পৃষ্ঠায় যাবে না, দরখাস্ত 1ই পৃষ্ঠায় হতে হবে। তারপরে সারাংশ সারমর্মের বেলায় তুমি ধরো তোমার পেজ এটির মধ্যে সরাসরি মনে করো 3 নং প্রশ্নের উত্তর, নিচে তুমি আন্ডারলাইন করবে, এইখান থেকেই তুমি উত্তর লেখা শুরু করবে। এইভাবে তুমি উত্তর লেখা শুরু করবে। সারাংশ লেখা হয়ে গেল। এখন যদি সাব নাম্বার থাকে, সাব নাম্বার তুমি পাশে দিয়ে দিবে, সাব নাম্বার তুমি পাশে দিয়ে দিবে। ঠিক এইভাবেই তুমি সারাংশটি লিখবে। কিন্তু কখনো এইখানে সামনে আবার অনেকেই সারাংশ সারমর্ম লেখে, আবার অনেকে উত্তর লেখে, এটি কিন্তু তুমি লিখবে না। এখানে যেহেতু 3 নং প্রশ্নের উত্তর তুমি বলে ফেলেছ, তুমি লিখে ফেলেছ, সুতরাং এইখানে এসে আর সারাংশ বা উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। সরাসরি এইভাবে তুমি লিখে ফেলবে। আর বাদ বাকি আলোচনা তোমার বিষয় শিক্ষক তোমার ক্লাসে সেরে দেবেন। আর যখন নবম দশম শ্রেণীতে আসবে তখন এই ব্যাপারে বিশদ আলোচনা করবে। তবে তারপরেও বার্ষিক পরীক্ষার আগেই ব্যাকরণের সবগুলো বিষয় নিয়ে, লেখার নিয়মগুলো নিয়ে আমার একটা এপিসোড করার ইচ্ছে আছে। যদি সবার সহযোগিতা পাই তাহলে আমি সব বিষয়গুলো নিয়েই একটু আলোচনা করব। সব ক্লাসেরই একত্রে একটা ক্লাস আমি করব, যাতে সবগুলো নিয়ম মতো লেখা যায় সেই অনুযায়ী। এবার হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার নিয়মটাও কিন্তু ওই রকম একটা বিশেষ নিয়ম আছে, সবগুলোরই নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে নাম্বার স্যারেরা কম দেন, এটি মনে রাখতে হবে। এটি এখানে তুমি প্রশ্নের নম্বর দিবে 4 নং প্রশ্নের উত্তর ক বা খ যেটি তুমি দেবে। এটি ভাব সম্প্রসারণে অবশ্যই একটি শিরোনাম বনে সুন্দর, শিরোনাম তুমি দিলে, দেওয়ার পর তারপর এখানে কি লিখবে, মূল ভাব কোলন আন্ডারলাইন সম্প্রসারিত ভাব কোলন আন্ডারলাইন, তারপরে হচ্ছে মন্তব্য কোলন আন্ডারলাইন। এটা লিখে যাবে, এইভাবে লিখবে, আবার এটা লিখবে, সরাসরি এটা লিখবে, এবং এবারে তাহলে শিরোনাম, প্রশ্নের নম্বর দিয়েই তোমাকে শিরোনাম দিতে হবে। শিরোনাম দিয়ে তারপর মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য ভাগ করে
ভাব সম্প্রসারণটি লিখতে হবে। এবং এই ব্যাপারে আমি ক্লাসে বিশদ আলোচনা করেছি এবং তোমাদের দিয়ে বারবার এগুলা লিখিয়েছি। সুতরাং সেই অনুযায়ী তোমাকে লিখবে। তারপরে হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা তো তোমাকে লতাকারে লেখা যাবে না, বিভিন্ন পয়েন্ট করে তোমাকে লিখতে হবে। প্রারম্ভিকা দিয়ে শুরু করতে হবে এবং শেষ কথা দিয়ে শেষ করতে হবে। এটি তো মোটামুটিভাবে প্রশ্নের ধারা এবং মান বন্টন এবং সংক্ষিপ্ত পরিসরে কিছু নিয়ম আমি তোমাদের জন্য তুলে ধরলাম। আপাতত এটুক তুমি মেনে চলো এবং লেখার চেষ্টা করো, নিশ্চিত তুমি ভালো করবে। এবার আমি চলে যাচ্ছি তোমাদের যে কথাটি বলেছিলাম শুরুতে, যে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্যে যে সাজেশনটি সেইটি আমি দিয়ে দিচ্ছি আপাতত। এগুলো করবে। ওই যে প্রথমেই যে কথাটি বলে নিয়েছি, শুধু যে এইগুলো পড়ে তুমি রাখবে তা কিন্তু নয়, তুমি সবই পড়ো তুমি, কিন্তু এই কয়টা জিনিসের উপরে, যে কয়টা আমি দিচ্ছি এই কয়টার উপরে তুমি বিশেষ অনুশীলন করবে, একটু ভালো করে অনুশীলন করবে। প্রথমেই হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ হচ্ছে দুটি অনুচ্ছেদ তোমাদের জন্য। একটি হচ্ছে গ্রাম্য হাট, আর দ্বিতীয়টি হচ্ছে নৈতিক শিক্ষা। এই দুটি অনুচ্ছেদ দুটি থাকবে। একটি হচ্ছে গ্রাম্য হাট আর একটি হচ্ছে নৈতিক শিক্ষা। মাত্র দুটি, গ্রাম্য হাট এবং নৈতিক শিক্ষা অনুচ্ছেদ দুটি। আর তারপরে হচ্ছে সারাংশ তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। সারাংশ হচ্ছে তিনটি। দেখো কোন তিনটি? অভাব আছে বলিয়াই বন্ধু সিলেবাস দেখে মিলিয়ে নাও। 2 নাম্বারটি হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস পণ্ড হবে। এবং 3 নাম্বার হচ্ছে ছাত্র জীবন আমাদের সম্ভাবনার পথ। এই তিনটি হচ্ছে তোমাদের সারাংশ। এই তিনটি, প্রথমটি হচ্ছে অভাব আছে বলিয়াই বন্ধু, তুমি সিলেবাস দেখে মিলিয়ে নাও, তোমার বই দেখে মিলিয়ে নাও। অভ্যাস ভয়ানক জিনিস পণ্ড হবে এটি। আর 3 নাম্বার হচ্ছে ছাত্র জীবন আমাদের সম্ভাবনার পথ। এই তিনটি সারাংশ তুমি মুখস্থ করো, ভালো করে অনুশীলন করো। আমি নিশ্চিত এই তিনটি থেকেই তোমার কমন পড়বে এবং তুমি যদি লিখতে পারো নিয়ম মতো তাহলে সবচেয়ে বেশি নম্বর তুমি পাবে। সারাংশ হয়ে গেল। এবারে ভাব সম্প্রসারণ। এবারে আমি তোমাদের ভাব সম্প্রসারণ দিচ্ছি। ভাব সম্প্রসারণ তোমাদের জন্য আমি তিনটি বাছাই করেছি। ভাব সম্প্রসারণ হচ্ছে 3টি। প্রথমটি কি? প্রথমটিতে হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটি ভাব সম্প্রসারণ একদম প্রথমটি। তারপরে দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে বনে সুন্দর শিশুরা ক্রোড়ে মানে কোলে, বন্যেরা বনে সুন্দর শিশুরা ক্রোড়ে, এটি। এবং 3 নম্বর হচ্ছে 3টি মাত্র, সবার উপরে
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাহলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাহলে সারাংশ তোমাদের জন্য 3টি দিলাম এবং ভাব সম্প্রসারণ তোমাদের জন্য 3টি দিয়ে দিলাম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটি হচ্ছে ভাব সম্প্রসারণ একটা। বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে, এটি হচ্ছে একটা। এবং সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি হচ্ছে একটা। এই 3টি ভাব সম্প্রসারণ তুমি ভালো করে অনুশীলন করো, তোমাকে করতেই হবে এই 3টি ভাব সম্প্রসারণ। এরপরে পত্র এবং দরখাস্ত। পত্র এবং দরখাস্তের মধ্যে আমি তোমাদের জন্য দরখাস্ত সিলেকশন দিয়েছি। সেটি কি দরখাস্ত, এখানে আমি দিয়েছি তোমাদের দুটি হচ্ছে কি, একটি হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য, পাঠাগার স্থাপনের জন্য দরখাস্ত। এটি তুমি সিলেবাস দেখে মিলে নাও। পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র, পাঠাগার স্থাপনের জন্য। আর দ্বিতীয়টি হচ্ছে বড় বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির আবেদন। তাহলে কি পাঠাগার স্থাপনের জন্য আবেদন, পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন, আর বড় বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির আবেদন প্রধান শিক্ষক বরাবর। এই দুটি দরখাস্ত তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা ভালো করে অনুশীলন করো, নিশ্চিত তোমাদের কমন পড়বে। এবার সর্বশেষ যেটি, সেটি হচ্ছে প্রবন্ধ রচনা, যেটির জন্য তোমরা অপেক্ষা করতেছিলে এবং এটি তোমাদের জন্য আমি মাত্র 2টি দেব। 2টি প্রবন্ধ, সেই নভেম্বর মাসের শেষের দিকে পরীক্ষা হবে, সুতরাং তোমাদের জন্য মানে খুব তাড়াতাড়ি তোমরা এটি পারবে। দেখে নাও, প্রবন্ধ হচ্ছে মাত্র 2টি। একটি হচ্ছে শহীদ মিনার, আর 2 নম্বর হচ্ছে শৃঙ্খলাবোধ। এই 2টি হচ্ছে তোমাদের জন্য সিলেবাস। শৃঙ্খলাবোধ তোমাদের সিলেবাস আছে, শৃঙ্খলাবোধ, এবং আরেকটা হচ্ছে শহীদ মিনার। এই 2টি প্রবন্ধ তোমরা মুখস্থ করবে, তোমরা ভালো করে অনুশীলন করবে, নিশ্চিত তোমাদের কমন পড়বে। তাহলে দেখো, তোমাদের জন্য আমি মোটামুটি কটি প্রশ্ন দিয়েছি। অনুচ্ছেদ দিয়েছি 2টি, সারাংশ দিয়েছি 2টি, ভাব সম্প্রসারণ দিয়েছি 3টি, সারাংশ দিয়েছি 3টি, ভাব সম্প্রসারণ দিয়েছি 3টি, পত্র দরখাস্ত ওখান থেকে দিয়েছি 2টি, এবং প্রবন্ধ দিলাম 2টি। তাহলে 3 দিয়ে 5, 10, 12, মোট 12টি প্রশ্ন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি প্রশ্ন তুমি যদি রেডি করে ফেলতে পারো, প্রস্তুত করে ফেলতে পারো, ভালো করে অনুশীলন করতে পারো, বার্ষিকে কিন্তু তুমি পারবে। এবং আমি তোমাকে একদম 35 নম্বর কনফার্ম করে দিচ্ছি, 35 নম্বর কনফার্ম। তাহলে কি 50-এর মধ্যে 35 কনফার্ম, 50-এর মধ্যে 35 কনফার্ম করে দিয়ে দিলাম। এটি তুমি প্রস্তুত করো। তবে প্রথম যে কথাটি বলেছি ওটি কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে, মনেই রাখতেই হবে, এবং এটি হচ্ছে মানে সবচেয়ে সুন্দর কথা, ভালো কথা। তুমি সব পড়বে, তোমার সিলেবাসে যা আছে আমি পড়তে তোমাকে নিষেধ করব না, তুমি অনুশীলন করবে, সব পড়বে, কিন্তু এই যে কয়টা আমি উল্লেখ করে দিলাম, এই কয়টার উপরে তুমি সবিশেষ নজর রাখবে এবং সবচেয়ে বেশি অনুশীলন করবে, যাতে একদম নির্ভুল তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো।
তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কথাগুলো, এবং তোমরা ভালো করে এটি অনুশীলন করবে। সবার পরে যাওয়ার আগে যে কথাটি আমি বারবারই বলি সেটি হলো, তুমি যত পড়বে তত তুমি জানবে, যত পড়বে তত তুমি ভালো করবে, যত পড়বে তত তুমি আলোকিত মানুষ হবে, তোমার আলোতে দেশ জাতি সমাজ আলোকিত হবে, আমরা সবাই আলোকিত হব। এবং সে আশা রেখেই আমি আজকে তোমাদের এই ক্লাসের সমাপ্তি টানছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।